ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শনের প্রত্যেকটা আসরেই আমরা কৃষি বিষয়ক নানান আলোচনা করি, যে আলোচনাগুলো কৃষক বন্ধুদের খুবই সাহায্য করে তাদের কৃষিকাজের ব্যাপারে। আজ আমরা আলোচনা করব খরিফ ধান চাষে সারিতে রোয়া করা এবং কিছু সারি বাদ রেখে রোয়া করার যে কার্যকারিতা সে বিষয়ে। আমাদের সঙ্গে কৃষি বিশেষজ্ঞ হিসেবে আছেন আশুতোষ মণ্ডল, সহ কৃষি অধিকর্তা, শস্য রক্ষা, বীরভূম। নমস্কার। প্রথমেই আমি রোয়া করার আগে একটু জেনে নিতে চাই যে গাছ যে উপাদানগুলো যা প্রয়োজন সেগুলো কিভাবে পায়। আমাদের যে কোনো গাছের জন্য আমাদের 4টি উপাদান মূলত দরকার। সেটা হচ্ছে মাটি, জল, আলো এবং বাতাস। এগুলো সাহায্য ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। মাটি এবং জল সেটা আমাদের সেদিক থেকে আমরা নজর দিই, এবং মাটিতে গাছ জন্মায় এবং গাছের যে খাবার প্রয়োজন সেগুলো মাটির মধ্যেই থাকে এবং সেটা জলের সাহায্যে গাছ নেয়। এই দুটো উপাদানের উপর আমরা খুব নজর দিই। অর্থাৎ মাটির থেকে যদি সেই খাদ্য উপাদানগুলো কমে যায় তখন আমরা বাইরের থেকে সার হিসেবে সেটা দিই, যেমন ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ, 10-20-20। আবার সেগুলো জলের মাধ্যমে গাছ যখন নেয়, জলের অভাব হলেও আমরা কিন্তু সেচ দিয়ে সেই জলের অভাবটা পূরণ করি। আর দুটো আইটেম যেটা আমাদের আলো এবং বাতাস, এটার উপর কিন্তু আমরা খুব একটা নজর দিই না, কারণ এগুলো এমনিতেই পাওয়া যায়। তো এই প্রাকৃতিক যে উপাদানগুলো সেগুলো কিন্তু অফুরন্তভাবে পাওয়া যায়, এখানে যোগান দেওয়ার কোনো দরকার নেই। কেবলমাত্র সুষ্ঠু ব্যবহার যাতে গাছ করতে পারে, গাছ যাতে সেগুলো ভালোভাবে নিতে পারে, সেইগুলো আমাদের দেখার দরকার। ধান গাছ সাধারণভাবে কিভাবে লাগানো হয়? হ্যাঁ, এই ধান গাছ লাগানোর উপরেই কিন্তু আমরা যেটা বললাম যে আলো এবং বাতাস কেমনভাবে গাছ গ্রহণ করবে তার উপর নির্ভর করে। এবার ধান তো আমাদের জানি বীজ থেকে হয়, সরাসরি বীজ রোয়া করা যায়, বপন করা যায়, আবার চারা করে আমাদের রোয়া করা যায়। এখন এই দুই পদ্ধতির মধ্যে আমাদের যেখানে দেখা যায় যে জলের অভাব আছে, একটু শুকনো জমি, সেখানে আমরা সরাসরি ধানের বীজ ছড়িয়ে দিই, অর্থাৎ বপন করা হয়। আর যেখানে আমাদের জলের সুবিধা আছে সেখানে আমাদের আগে চারা তৈরি করে সেই চারা আমাদের লাগানো হয়, যাকে ট্রান্সপ্ল্যান্টিং বলে বা চারা রোয়া করা বলে। এখন এই দুটোর মধ্যে আবার সুবিধা অসুবিধা আছে। যেখানে জলের অভাব আছে সেখানে আমাদের অন্য কোনো উপায় নেই, সেখানে আমাদের সরাসরি ছড়িয়েই দেওয়া হয়। এখন তার অসুবিধা হচ্ছে মূলত ওখানে বীজের পরিমাণ অনেক বেশি লাগে, আর যেহেতু একসাথেই বীজ এবং আগাছা জন্মায় সেই জন্য আগাছার উপদ্রব খুব বাড়ে। এখন কোনো উপায় না থাকলে আমরা সেটা করি। আর যদি আমরা চারা রোয়া করে ধান লাগাই সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধে অনেকটাই। সেখানে আমাদের মূল জমিতে যে বেশি দিন যে দিনগুলো লাগে, মানে একটা ধানের যদি যে ডিউরেশন আছে সেটা কিন্তু অনেক কমে যায়। সেটা আমরা বীজতলাতেই 15-20 দিন বা 25 দিন আমাদের সেখানটা বেঁচে যায়। এর ফলে আমাদের কি করা যায়, কি হতে পারে না, আমাদের যে পরপর ধান যে কোনো চাষ হচ্ছে তার জন্য যে দিনগুলো সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, যাতে আমাদের শস্য নির্ভরতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ কিছুটা দিন আমি বীজতলাতে করলাম, জমির জন্য আমরা বেশি দিন পাওয়া যায়। যেটা আমরা বিশেষ করে লক্ষ্য করি যে শীতকালে আমাদের শীতটা খুব কম থাকে ধান গাছ, এবং সেখানে আগে যদি আমরা চারাটা করে নিতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের দিনগুলো অনেকটাই বেঁচে যায়। একটু বিশদে জানতে চাইবো যে ঠিক কিভাবে রোয়াটা করা হয়। হ্যাঁ, রোয়া করা যেতে পারে। আমাদের সাধারণত বীজ তৈরি হয়ে গেল এবং সেই বীজটা তোলার পরে চাষিরা দুইভাবে রোয়া করে। একটা তারা র্যান্ডম, মানে এলোমেলোভাবে যেমনভাবে হোক আমাদের জমিটা ভর্তি করে দেওয়া, এটা একটা করা যায়। আর একটা আমাদের সারিতে রোয়া করা যায়। এখন যদি আমরা এলোমেলোভাবে রোয়া করি সেখানে আমাদের ওই সুবিধাগুলো যেটা পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের আলো এবং বাতাসের ক্ষেত্রে যে সুবিধাটা পাওয়ার কথা বলছি সেটা কিন্তু আমরা পুরোপুরি পাই না। তার কারণ সেখানে গাছগুলো সমানভাবে আলো বাতাস পায় না। আর হতে পারে আমাদের যে আগাছাগুলো নিড়ান হয়ে যায় সেগুলোর জন্য আমরা কিন্তু ভালোভাবে সেটা নিড়ানি দিতে পারি না। এগুলো আমাদের ওই এলোমেলোভাবে যদি রোয়া করি তার কিন্তু অসুবিধে। আর যদি আমরা সঠিকভাবে রোয়া করি, মানে লাইনে লাইনে রোয়া করি, তাহলে আমাদের সেখানে সুবিধা অনেকটাই। এক নম্বর হচ্ছে সেখানে আমাদের আগাছা নিয়ন্ত্রণ করা খুব সুবিধে হয়ে যায়। আমরা সেখানে যন্ত্রের সাহায্যে আগাছা নিড়ান দিতে পারি। মানে আমরা ওই যে এখন নিড়ানি যন্ত্র, যেমন কোনো উইডার বা নিড়ানি দিয়ে আমরা সুন্দরভাবে আগাছাগুলো নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যখন ধানের ক্ষেত্রে আমরা যে সার দিচ্ছি সেই সারগুলো সারির মধ্যে দিয়ে যদি আমরা আবার নিড়ানি যন্ত্রটা চালাই তাহলে সেই সারগুলো মাটির সাথে মিশে গিয়ে আরও ভালোভাবে কাজে দেবে। গাছে আলো বাতাসটা সমানভাবে পাবে, সমান সারি করার জন্য। এবং
আমাদের যে গাছকে রক্ষণাবেক্ষণ মানে বা পর্যবেক্ষণ, আমরা যে গাছটা দেখতে পাওয়া যে আমাদের গাছে কোনো রোগ পোকা লেগেছে কিনা, তার জন্য আমরা যদি জমির ভিতরে নেমে যাই বা দূর থেকে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে, যাতে আমাদের পরিচর্যাটাও খুব ভালোভাবে করা যাবে। এই যে ধান চাষের ক্ষেত্রে সারিতে লাগানো হচ্ছে, এর কি কি সুবিধা আছে? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আদর্শভাবে ধান লাগানো। অর্থাৎ আমরা যে চারা তৈরি করছি এবং সেটা যে মূল জমিতে লাগাবো, তার পুরো সুবিধাটা পেতে গেলে আমাদের সারিতেই লাগাতে হবে। এই সারিতে লাগানোর সুবিধা হচ্ছে যে গাছগুলো সঠিক দূরত্বে লাগানো যায়, তার ফলে আমাদের প্রতি স্কোয়ার মিটারে অর্থাৎ যতটা আমাদের গাছের সংখ্যা দরকার সেই সংখ্যাটাকে আমরা ঠিক করে নিতে পারি। প্রতিটি গাছ সমানভাবে আলো বাতাস পেতে পারে এবং গাছের ছায়া অন্য গাছের উপরে পড়বে না। এবং সেখানে যেহেতু আমাদের এই সারিতে ফাঁক জায়গা থাকছে, সেখানে আমাদের নানা রকম যে গ্যাসের আদান প্রদান দরকার গাছের বৃদ্ধির জন্য, অথবা কোনো সময় আমাদের জলা জায়গাতে একটা হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়, সেই সব গ্যাসগুলো আমাদের শিকড়ের ক্ষতি করে। সেই সব গ্যাসগুলো বেরোনোর জন্য আমাদের ভালোভাবে জায়গা পাবে, অর্থাৎ হাওয়াটা খেলবে। এছাড়াও আমাদের এই আর্দ্রতাটা যদি আমাদের সারি থাকে এবং সেখানে যদি হাওয়া চলাচল করে, তাহলে আর্দ্রতাটাও কমবে এবং এই আর্দ্র আবহাওয়াতে ধানের যে রোগ এবং পোকা সেগুলো আমাদের অনেকাংশেই কমবে। আর যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে যে আমাদের নিড়ানি দেওয়া যে যন্ত্রটা, সেটাও আমরা সুন্দরভাবে চালাতে পারবো, সহজেই আমরা আগাছা দমন করতে পারবো। আর পরিশেষে হচ্ছে যে আমাদের যে গাছটা আমাদের পরিদর্শন করতে হয় যে রোগ হয়েছে কি পোকা হয়েছে কিনা, সেটা আমরা খুব সহজেই দেখতে পাবো। মানে একজন কৃষক বন্ধু খুব সহজেই যাতায়াতটা করতে পারবে। হ্যাঁ, এবং সমস্ত গাছটা আমাদের চোখের সামনে থাকবে, আমরা সারির ভিতর পর্যন্ত আমরা দেখতে পাবো গাছগুলোতে রোগ বা পোকা হয়েছে কিনা। আমন ধান চাষের ক্ষেত্রে এই সারির মুখটা কোন দিকে রাখা উচিত? হ্যাঁ, এখন আমরা এই যে আমরা সারি করছি, এটা হচ্ছে মূলত আলো এবং বাতাস ঠিকমতো পাওয়ার জন্য। এখন পরের দিকে আমাদের সূর্য কিন্তু দক্ষিণের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যেমন দক্ষিণ দুয়ারি ঘর করি, মানে দক্ষিণ দিকে শীতকালে আমরা দক্ষিণে ওই রোদটা পেয়ে যাই, সূর্য যেহেতু হেলে থাকে, এবং সেহেতু আমাদের এই সারিটা কিন্তু আমাদের উত্তর দক্ষিণে করতে হবে। কারণ হচ্ছে যদি আমাদের সামনে সূর্য থাকে, আমরা যদি পূর্ব পশ্চিমে যদি রো করি, আমাদের এখানে আলোটা বাধা পেল এবং সেখানে দেখা যাবে এই গাছের এই সারির ছায়াটা এই সারিতে পড়ছে। কিন্তু যদি আমরা উত্তর দক্ষিণে করি, তাহলে দেখা যাবে যে আমাদের এই যে আলোটা সমস্ত গাছ সমানভাবে পাচ্ছে এবং তিন দিকে আমাদের আলো পাবে, এদিকে আলো পাচ্ছে, এখানে আলো পাচ্ছে, এখানে আলো পাচ্ছে, এখানে আলো পাচ্ছে। অর্থাৎ এই যে আলো, যেটা আমরা প্রথম থেকেই বলছিলাম যে অফুরন্ত ভাণ্ডার আলো, এবং যার ফলে সালোক সংশ্লেষ করে গাছ যে প্রচুর খাবার তৈরি করতে পারবে, তার জন্য যে রোদটা দরকার সেটা কিন্তু খুব সুন্দরভাবে পাচ্ছে, মানে তিন দিকেই আমাদের আলোটা পাচ্ছে। এদিকে যদি আমরা পূর্ব পশ্চিমে করি, কিন্তু এ গাছের ছায়া এখানে চলে আসবে, ফলে আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র ওই উত্তর দক্ষিণে যদি আমরা রোয়া করি, তাতেই কিন্তু আমাদের ফলন অনেকটাই বেড়ে যাবে এবং ওই বাতাসটাও সুন্দরভাবে যাবে। আমাদের এই অঞ্চলে তো কৃষক বন্ধুরা স্বর্ণ ধান জাত চাষ করেন, তো এই স্বর্ণ ধানের ক্ষেত্রে সারির দূরত্বটা কতটা হওয়া উচিত? এখন এই যে সারি থেকে সারির দূরত্বগুলো, এগুলো কিন্তু তিনটে বিষয়ের উপর নির্ভর করে। জাতের উপর, জাতটা কীরকম, মানে কোনো জাতের যদি খুব ভালো গ্রোথ হয়, বেশি ঝাড় হয়, সেখানে কিন্তু আমাদের দূরত্বটা একটু বেশি দিতে হবে। আবার ঋতু, কোন ঋতুতে আমরা গাছটা লাগাচ্ছি, যে খরিফ ঋতুতে লাগাচ্ছি না গ্রীষ্ম ঋতুতে লাগাচ্ছি। গ্রীষ্মকালে লাগালে আমাদের সেখানে সূর্যালোক প্রচুর পরিমাণে পাই, সূর্যালোক প্রচুর পরিমাণে পাওয়ার ফলে সেখানে গাছটা অতটা বৃদ্ধি হয় না, সেখানে আমাদের এই সারি থেকে সারি দূরত্বটা একটু কম করতে হবে। আবার যদি মাটির কথা বলি, যদি উর্বর মাটি হয়, তাহলে সেখানে গাছের বৃদ্ধি খুব বেশি হয়, ফলে সারি থেকে সারি দূরত্বটা একটু বেশি দিতে হবে। আবার কম উর্বর জমিতে কিন্তু সারি থেকে সারি দূরত্বটা একটু কম হবে। এই তিনটে জিনিসের উপর যেমন নির্ভর করছে। এখন আমাদের যেহেতু আমাদের এই অঞ্চলে বেশিরভাগ ধানই হচ্ছে স্বর্ণ ধান, বর্ষাকালে যেটা আমরা লাগাই, এই ধানের বিশেষত্ব হচ্ছে ধানটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে এবং ধানের পাশকাঠি ছাড়ার প্রবণতা খুব বেশি, অর্থাৎ ধানের গ্রোথটা খুব বেশি। এই গ্রোথটা হওয়ার ফলে ধানটা জমাট হয়ে যায়। যদি আমরা সারি থেকে সারির দূরত্বটা একটু বেশি না দিই, তখন দেখা যাবে গাছে গাছে জমাট ধান হয়ে যাওয়ার ফলে ওই আলো বাতাস চলতে পারবে না, এবং সেক্ষেত্রে আমাদের বিশেষ করে বাদামি শোষক পোকা, যেটা আর্দ্র এবং গরম আবহাওয়াতে বেশি বেড়ে যায়, সেগুলো বেশি জন্মাবে এবং গাছের ক্ষতি করতে পারে। এই ক্ষেত্রে তাই স্বর্ণ ধানের জন্য আমরা মানে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি এই দূরত্বটা বলছি। অর্থাৎ চাষিদের ভাষায় যদি আমরা বলি, তাহলে হবে হাতে 3টে আর কি, কিন্তু আমাদের ভাষায় আমরা বলবো 9 ইঞ্চি দূরে দূরে যদি আমরা গাছগুলো লাগাই, তাহলে এই যে এখন যে ফাঁকটা থাকছে, পরবর্তী ক্ষেত্রে গাছে কিন্তু আর ওই জমাট বাঁধা, গাছে গাছে লেগে যাওয়া এই ব্যাপারটা হবে না, যে ক্ষেত্রে তাতে আমরা
রোগ এবং পোকা আক্রমণ অনেকটাই কম হতে পারে। অনেক সময় দেখা যায় যে সারি বাদ দিয়ে ধান চাষ করা হচ্ছে, যেটাকে স্কিপ রো প্লান্টিং বলা হচ্ছে, এর কাজটা কি? হ্যাঁ, স্কিপ রো প্ল্যান্টিং বলতে আমরা যেমন চাষিরা দেখবেন একটা জিনিস চাষি ভাইরা আমাদের নিজেরা করে নিয়েছেন, যে জমার ধান যে জমিতে হয় অর্থাৎ খুব ঘন ধান হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এই যে সেপ্টেম্বর মাসে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে যখন জমার ধান হয়ে যায়, চাষি ভাইরা কিন্তু ধানের জমিতে সারি তৈরি করে দেন, বাঁশ দিয়ে হোক পা দিয়ে হোক ধান গাছগুলোকে ফাটিয়ে দেওয়া হয়। সেটা কী জন্য করা হয় না, আলো এবং বাতাস যাতে চলাচল করে। আলো এবং বাতাস চলাচল করলে ওই যে আমরা বললাম যে বাদামি শোষক পোকার আক্রমণটা খুব বেড়ে যায় যদি আর্দ্র এবং উষ্ণ আবহাওয়া থাকে, সেই আবহাওয়াটা পরিবেশটা যাতে পোকাতে না পায় তার জন্য গাছটাকে ওরকমভাবে সারি তৈরি করে দেওয়া হলো। তো আমরা ওই পরবর্তী ক্ষেত্রে পোকা আসার পর সারি তৈরি করার থেকে আমরা বলবো বা যে আমরা যখন ধান রোয়া করছি, যে সব জায়গাতে আমাদের বাদামি শোষক পোকার আক্রমণ বেশি আছে, একটু জলা জমি, বেশি ধান খুব সুন্দর বেশি ধান হয়ে যায়, সেই সব জমির ক্ষেত্রে আমরা যখনই রোয়া করব তখনই আমরা 8 সারি বা 10 সারি পর একটা করে সারি বাদ দেব। অর্থাৎ আমরা যেটা বললাম 9 ইঞ্চি দূরে দূরে সারি করার পরে 8টা সারির পরে একটা সারি অফ, তার মানে ওই জায়গাটাতে আমাদের 18 ইঞ্চি এক হাত মতো গ্যাপ থাকবে। এইটা করলে পরবর্তী ক্ষেত্রেও আমাদের ধান যখন জমাট বেঁধে যাবে, যখন পরিণত গাছ হয়ে যাবে, তখনও কিন্তু আমাদের জমির মধ্যে আলো বাতাসটা চলাচল করবে এবং আমাদের রোগ পোকাটা কম হবে। গ্যাপটা যে বেড়ে যাচ্ছে, এর জন্য কি ফলনটা কমে যায়? হ্যাঁ, না, এইটা আমাদের একটা ভুল ধারণা থাকে অনেকের যে ফলন কমে যাবে, কারণ 8 ভাগের 1 ভাগ আমরা প্রায় গাছ লাগাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করব কি, আইলের ধারে যে ধানগুলো থাকে সেগুলো আমরা সবসময় দেখি সেই ধান গাছগুলোর বৃদ্ধি খুব বেশি হয়েছে এবং ধানের ভারে আলের উপরে ধান গাছগুলো আমাদের পড়ে যায়, এত বেশি ধান হয়। তার কারণও ওই একটি, যেটা আমাদের আলো এবং বাতাসের খেলা, যেটা বললাম। আলের ধারের গাছগুলো তার বড় ফাঁকা থাকার জন্য সেখানে আমাদের আলো পাচ্ছে এবং বাতাস পাচ্ছে, ওই যে সূর্যালোকটা খুব বেশি পাচ্ছে, তার জন্য সেখানে খুব খাবার বেশি তৈরি হওয়ার জন্য শীষগুলো আমাদের বড় হচ্ছে এবং ধান ভালো হচ্ছে। তাহলে আলের ধারের যেমন আমাদের চারিপাশে ধানটা ভালো হয়, এক্ষেত্রে দেখা যাবে ওই স্কিব্রোর জন্য আরও 2টো করে আল বলতে গেলে আমরা পেয়ে যাব, সেখানে কিন্তু ধান খুব ভালো হবে এবং সেই গাছগুলোর ফলন অনেক বেশি হবে। ফলে যেটা আমাদের ধান চারা কম হওয়ার জন্য যে ফলনের ঘাটতি হওয়ার কথা, সেটা আমাদের পরিপূরণ হবে। সময়টা খুব কম, মানে একদম 2-1 কথায় আপনার কাছ থেকে শুনবো, এর সাথে রিলেটেড কিন্তু একেবারে এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা নয়, যে বাদামি শোষক পোকাকে এড়াতে গেলে আর কি করা উচিত, খুব সংক্ষেপে 1-2 কথায়। তার সাথে আমরা এই যে স্কিব্রোর কথা বললাম, ফাঁকা করার কথা বললাম, তার সঙ্গে আমরা সুষম সার দেবো, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এটা সুষম ব্যবহার করব। এবং তার সাথে ইউরিয়া যে চাপানটা দিই সেটা 1 দফায় কখনোই দেব না, আমরা 2 দফায় চাপান দেব। আমাদের এখানে শতক মানে যদি 2 শতকের কাঠা বলি, তাহলে আমাদের 500 বা 750 যাই বা দিই না কেন, ওটা 2 দফায় দেবো। একটা হচ্ছে 20-25 দিন বয়সে আর একটা 40-45 দিন বয়সে, যাতে না একসাথে গাছটা খুব বেড়ে যায়। আর যখন পোকা লাগার মতো অবস্থা হয়ে যাবে, তখন যদি আমরা স্কিব্রো না করি, তখন জলটা বের করে ওই স্কিব্রো অর্থাৎ পাশ ঠেলে দিয়ে আমাদের ধানটাকে রেখে দিলে এখানে আমাদের ওই পোকার পরিবেশটাই আমরা নষ্ট করে দেবো। সেই ক্ষেত্রে আমাদের পোকাটা বাড়তে পারবে না এবং ধান গাছটা বাদামি শোষক পোকা এড়িয়েই আমাদের ফলন দিতে পারে। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন কৃষি বিশেষজ্ঞ। আর কৃষক বন্ধুরা যারা আজকের এই আলোচনা শুনলেন, যারা ধান চাষ করছেন, কিভাবে লাগাতে হবে, কতটা দূরত্ব থাকা উচিত, স্কিপ রো প্লান্টিং কি, সেটা উনি বিশদে বলেছেন। সেগুলো যদি মাথায় রাখেন তাহলে ধান চাষের ক্ষেত্রে শোষক পোকা, বাদামি শোষক পোকার সম্ভাবনা তো কমবে এবং আরও অন্যান্য অনেক সুবিধা কিন্তু আপনারা পাবেন। এই নাও, আর কিছু? বাস, আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। পেঁপে কিন্তু শুধুই ফল নয়,
সবজি হিসেবেও এর যথেষ্ট কদর রয়েছে। আর সেই কারণেই শুধুমাত্র গৃহীর উঠোনেই যে পেঁপে গাছ শোভা পায় তা কিন্তু নয়, অনেক কৃষক বন্ধুই জমি নির্বাচন করে রীতিমতো চাষের মতো করে পেঁপে চাষ করে থাকেন। আর সেই কারণেই আজ আমরা পেঁপে চাষ নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে আমাদের মধ্যে পেয়েছি কৃষি বিশেষজ্ঞ হিসেবে ডক্টর দুলাল চন্দ্র মান্নাকে, যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নমস্কার দুলালবাবু। প্রথমেই আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে পেঁপের ব্যবহার, সেটা সম্পর্কে যদি একটু জানান। দেখুন, পেঁপের ব্যবহার আমাদের আদিকাল থেকে হয়ে আসছে। পেঁপে যে শুধু ফল বা সবজি হিসেবে নয়, ওষুধ শিল্পে এর একটা বিশাল অবদান আছে। কারণ আপনি জানেন যে কোনো হজমের ওষুধে পেপেন থাকে, আর এই পেপেনটা হচ্ছে পেঁপে থেকেই উৎপন্ন হয়। এছাড়াও এটাকে যেমন আমরা সবজি হিসেবে খাই, ঠিক তেমনি ফল হিসাবে এর যে গুণাগুণ, প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, এবং এর পাকা ফল থেকে সফট ড্রিঙ্কস হচ্ছে। সফট ড্রিঙ্কস, আইসক্রিম, সিরাপ এই পাকা পেঁপে থেকে করা হয়। আচ্ছা, সুতরাং অনেক ব্যবহারের অনেক দিক রয়েছে, সবজি বা শুধু ফল নয়, আরও অনেক রকম দিক রয়েছে। আশা করা যেতেই পারে সেক্ষেত্রে চাহিদাও অনেক হবে। তো সেই চাহিদার যোগান দিতে গেলে চাষের ক্ষেত্রে কি ধরনের জাত নির্বাচন করতে হবে? আমাদের চাষি ভাইরা যে জাতটা ইউজ করে সাধারণত সেটা হচ্ছে পুসা ডেলিশিয়াস, আচ্ছা, রাঁচি, কুরঘানি ডিউ, ওয়াশিংটন, পুসা ডেলিশিয়াস, এই জাতগুলো আমাদের এখানে চলে বা আমাদের চাষি ভাইরা ইউজ করে। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে পেঁপের 3 রকমের গাছ হয়। একটা হচ্ছে স্ত্রী গাছ, একটা পুরুষ গাছ, আর একটা হচ্ছে স্ত্রী এবং পুরুষ ফুল একসঙ্গে থাকে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমি দূরদর্শনে বসেই বলছি কথাটা। আমাদের চাষি ভাইরা অনেক সময় কি করেন গ্রামের দিকে, সেটা হচ্ছে পেঁপেতে ফল আসছে না, ওরা পেরেক লাগিয়ে দেয় বা একটা বাঁশের টুকরো লাগিয়ে দেয়, কাঠের টুকরো লাগিয়ে দেয়, এবং ওদের ধারণা বোধহয় এই খুঁটি লাগিয়ে দিলে বা পেরেক লাগিয়ে দিলে পেঁপে ধরবে। এটাকে আমাদের একটা অন্ধবিশ্বাসী বলুন বা আমাদের অজ্ঞতা বলুন, এটা কিন্তু সেটা খুঁটি লাগালে বা পেরেক লাগালে আসে না। সাধারণভাবে প্রথম 6 মাসের দিকে প্রথম ফুল আসে হচ্ছে পুরুষ গাছে। 6 মাস থেকে 7 মাস বয়সে পুরুষ গাছের ফুল আসে, এবং সেটা প্রায় 2 ফুট 2.5 ফুট লম্বা ডাঁটি হয়ে ছোট ছোট ফুল ধরে। এটা সাধারণত পুরুষ ফুল। উভয় লিঙ্গ গাছে সাধারণত 9 থেকে 10 মাসে এর ফুল আসে। প্রথমে একটা বা দুটো ছাউনি পুরুষ ফুল হয়, তারপর এতে স্ত্রী ফুল ধরে, একটা দুটো করে ধরতে থাকে। এরপর হচ্ছে আপনার স্ত্রী গাছে যে ফুল আসে সেটা হচ্ছে 12 থেকে 13 মাস বয়সে এই স্ত্রী গাছে ফুল আসে। এবার প্রশ্ন হচ্ছে যে চাষি ভাইরা এটা করে কেন? অনেক সময় তারা হয়তো কেউ কাউকে বলেছে বা দেখেছে কোথাও যেইভাবে লাগিয়ে দিলে আসে। প্র্যাকটিক্যালি ওটা লাগাক না লাগাক, গাছটার বয়স হলেই এটা স্ত্রী ফুল আসবে, নর্মাল কোর্সই আসবে। আর একমাত্র কুরঘানিডিউ ভ্যারাইটি এখন যেটা প্রচলন আছে সেটা হচ্ছে এই কুরঘানিডিউ ভ্যারাইটিতে কোনো পুরুষ গাছ হয় না, আর তা না হলে সমস্ত ভ্যারাইটিতে মোটামুটি স্ত্রী গাছ, পুরুষ গাছ এবং উভয়লিঙ্গ গাছ হয়। আর পেঁপে বসাবার সময় খেয়াল করতে হবে যে চাষি ভাইরা সাধারণত 3টে করে গাছের একটা গর্তে লাগায়। তার কারণটা কোনটা স্ত্রী হবে, কোনটা পুরুষ হবে, কোনটা উভয় লিঙ্গ গাছ হবে সেটা বোঝা যায় না। সেই জন্য ওরা একটা গর্তে 3টে করে ত্রিভুজ আকারে লাগায়। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি কুরঘানিডিউ লাগায় তাহলে একটা করে গাছ লাগালেই হবে। সেজন্য জাত নির্বাচনটা খুব ভাইটাল। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন তো সব ছোট ছোট ফ্যামিলি হয়ে গেছে। আমরা যদি আজকে বাজারে 7 থেকে 8 কিলো সাইজের একটা পেঁপে বিক্রি করতে যাই, কেউ কিনবে না। কে কিনবে? সুতরাং সেখানে কিছু কিছু জাত আছে যেগুলো মোটামুটি ওই 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো সাইজের মধ্যেই হয়। একটা আজকালকার যা ফ্যামিলি 3-4 জনের একটা ফ্যামিলি খেতে পারবে। তো সেইভাবেই চাষি ভাইদের পেঁপের জাতটা নির্বাচন করতে ঠিক, অর্থাৎ সময় উপযোগী ভাবনা চিন্তা কিন্তু রাখতে হবে চাষের ক্ষেত্রে। তো এবারে যেটা জানতে চাইবো যে কি ধরনের মাটিতে পেঁপে চাষ ভালো হতে পারে? পেঁপে সাধারণত এঁটেল মাটিটা পছন্দ করে না। পেঁপের জন্য চাই দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি, অর্থাৎ এর শেকড়গুলো খুব সফট। তো একটু হালকা মাটি পেলে এর বৃদ্ধিটা ভালো হবে। যদি এঁটেল মাটি হয় তাহলে কিন্তু এর বৃদ্ধিটা ভালো হবে না। আচ্ছা, আর পেঁপে যেটা জল দাঁড়ানো একদমই সহ্য করতে পারে না, সুতরাং এঁটেল মাটিতে যদি জল দাঁড়ায় সেক্ষেত্রে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং বেলে দোআঁশ বা দোআঁশ মাটিতেই হচ্ছে পেঁপে চাষ করার উপযুক্ত। আচ্ছা, লাগানোর ক্ষেত্রে গাছ থেকে গাছের দূরত্ব বা সারি থেকে সারির দূরত্ব কিরকম ভাবে মেনটেন করতে হবে? গাছ বসানোর জন্য 6 ফুট দূরে দূরে
সারি থেকে সারি এবং গাছ থেকে গাছ 6 ফুট দূরে দূরে লাগাতে হবে। আচ্ছা, তো আপনি একটু আগেই আমাদের জানাচ্ছিলেন যে গর্তের মধ্যে 3টে করে অনেক সময় চারা লাগান, তো সেই গর্তের কথা যখন এলো জানতে চাইবো যে গর্তটা কিরকম হওয়া উচিত? সাধারণভাবে যদি ভালো মাটি হয় তাহলে 1.5 ফুট গর্ত খুঁড়লেই হবে। আর যদি মোরাম বা একটু অন্য টাইপের মাটি থাকে, কাঁকুড়ে মাটি থাকে, সেখানে 2 ফুট গর্ত খুঁড়ে এই ভালো মাটি দিয়ে তারপরে পেঁপে গাছটা লাগাতে হবে। আচ্ছা, আর গাছ বসানোর সময় কখন হবে? গাছের চারাটা করতে হয় এপ্রিল মে মাসে। আচ্ছা, আর জুন জুলাই মাসে মানে বর্ষা শুরু হওয়ার, ভারী বর্ষা শুরু হওয়ার আগেই বসিয়ে ফেলতে হবে। এবং যেহেতু এটা বর্ষাকালে বসানো হবে সেই জন্য খেয়াল রাখতে হবে একটু উঁচু করে বসানো, যাতে গাছের গোড়াতে জল না দাঁড়ায়। জল যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু গোটা পচা রোগের আক্রমণটা বেশি হবে। আচ্ছা, সুতরাং সেই জায়গাটা ভীষণভাবে খেয়াল করতে হবে। জমি নির্বাচনের সময় সেই ধারণা কৃষক বন্ধুকে করে নিতে হবে। এবারে জানতে চাইবো চারা তৈরি কিভাবে করবেন একজন কৃষক বন্ধু? চারাটা দুভাবে করা যায়। এক হচ্ছে সিড বেডে ফেলে করতে পারে, বীজ তলাতে ফেলে করতে পারে। 2 হচ্ছে পলিথিনের মধ্যে করতে পারে। পলিথিনে করে নিয়ে সেখানে বীজ একটা করে বীজ দিতে থাকলো, সেখানে চারা বেরিয়ে গেল, তারপর পলিথিনটা কেটে পলিথিনটা বাইরে ফেলে দিয়ে বসিয়ে দিতে পারে। আচ্ছা, আর সার প্রয়োগ করা কতটা জরুরি? সার তো নিশ্চয়ই জরুরি, কারণ সত্যি কথা বলতে গেলে আমরা খুবই কম ফ্যামিলি আছে যারা বা আছে আমরা বাড়িতে ফল গাছ লাগিয়ে সার দিই, বড় জোরে একটু গোবর সার কিংবা একটু খোল দিই, কিন্তু আমরা কেউ ভেবে দেখি না যে ওদেরও খাবার প্রয়োজন আছে। আমরা ভাত ডাল তরকারি সব মিশিয়ে না হলে আমাদের তৃপ্তি হয় না, ওদেরও ঠিক তেমনি ওদের জন্য তৃপ্তি হওয়ার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে যে পুষ্টি পাওয়ার জন্য নিশ্চয়ই। তো সেক্ষেত্রে গর্ত পিছু প্রথমেই 15 থেকে 20 কেজি মতো গোবর সার, 20 কেজি গোবর সার। আমরা গোবর সার বলতে এটা বুঝি যে ওই গাছের গর্ত থেকে তুলে গাছের গোড়ায় বা এতে দিয়ে দিল, গর্তে দিয়ে দিল, মাঝখানে গাছের যে লাগানো হবে যে গর্তে, কিন্তু তা নয়। গোবর সারটা ভালো করে শুকিয়ে নিতে হবে ছাওয়াতে, শুকিয়ে নিয়ে তারপরে দিতে হবে। সেক্ষেত্রে 20 থেকে 25 কিলো মতো গোবর সার, আর হচ্ছে 250 থেকে 300 গ্রাম মতো হাড় গুঁড়ো, আর 250 থেকে 300 গ্রাম মতো সর্ষে খোল বা নিম খোল যদি পাওয়া যায়, দিয়ে প্রথমে গাছটা বসিয়ে দেওয়া। তারপরে গাছটা যখন ধরে যাবে, যখন নতুন পাতা ফেলবে, তখন ওই গাছ পিছু 100 গ্রাম মতো ইউরিয়া, আর 200 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট, আর 75 থেকে 100 গ্রাম মতো মেরুটা পটাশ। আচ্ছা, এইটা প্রথম বছর। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটু বলে রাখি যে পেঁপে গাছ সাধারণভাবে 3 বছরের জন্য, অর্থাৎ প্রথম বছরে যা ফল দেবে দ্বিতীয় বছরে তার ডবল দেবে, আবার তৃতীয় বছরে আবার কমে আসবে, চতুর্থ বছরে গাছ কেটে ফেলতে হবে। এটা কিন্তু যদি মানে প্রফিটেবল কমার্শিয়ালি করতে হয়, আর তা না হলে কিন্তু ওই 2-4টা করে দিতে থাকবে, সেটা খুব একটা কমার্শিয়ালি আসবে না বা বাণিজ্যিকভাবে সেই চাষটা পোষাবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারে কিন্তু আবার সারের পরিমাণটা অনেক বেড়ে যাবে। মানে যেখানে ধরুন আপনি নিম খোল ইউজ করেছেন 250 থেকে 300 গ্রাম, সেকেন্ড ইয়ারে হয়ে যাবে 400 থেকে 500 গ্রাম, অর্থাৎ প্রায় 1.5 গুণ মতো সার সেকেন্ড ইয়ারে দিতে হবে। আচ্ছা, সুতরাং অনেকেই হয়তো যারা বিশেষ করে গৃহী হয়তো সেইভাবে কমার্শিয়ালি চাষ করছেন না, বছরের পর বছর একটা গাছ রেখে দেন, পরবর্তীকালে ফলন কম হলে হয়তো মন খারাপ করেন। সুতরাং আপনি বলছেন যে 3 বছরের পর সে গাছ না রাখাই ভালো, তাতে ফলনটা কমে যাবে। আচ্ছা, তো সব মিলিয়ে কতটা সার প্রয়োগ সেটা তো আমরা জানলাম, গাছ লাগানোর পদ্ধতিটা যদি একটুখানি আমাদের বুঝিয়ে দেন। হ্যাঁ, গাছটা আমি প্রথমেই বললাম যে 3টে করে গাছ যদি অন্য জাত হয়, মানে কুর্গ হানিডিউ বাদ দিয়ে যদি অন্য জাত হয়, সেখান থেকে কিন্তু ত্রিভুজ আকারে 3টে করে গাছ বসাতে হবে। সাধারণভাবে আমরা তো ম্যান্ডেলের ওই লটা জানি 3:1 রেশিও, তো সেক্ষেত্রে মোটামুটি দেখা যাবে যে কোনো গর্তে হয়তো 3টে স্ত্রী গাছ হয়ে গেছে, কোনো গর্তে হয়তো 2টো স্ত্রী গাছ হয়েছে, একটা পুরুষ গাছ, কোনো ক্ষেত্রে হয়তো 3টেই পুরুষ গাছ হয়ে গেছে, তখন আমরা সেখান থেকে শিফট করে নিই। অনেকে অনেকভাবে বলেন, কেউ বলেন যে বীজটা পেঁপে গাছের মাঝখান থেকে বীজ সংগ্রহ করলে হয় ইত্যাদি নানা কথা, কিন্তু সায়েন্টিফিক্যালি এখনো পর্যন্ত আমরা সেটাকে কিন্তু উদ্ধার করতে পারিনি। সেই জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে কুর্গ হানিডিউটা হচ্ছে হানিডিউ বলে একটা জাত আছে, এটা লম্বা, এই হানিডিউ জাত থেকে বের করা হয়েছে। কারণ এই পদ্ধতি নিয়ে আমরা অনেক গবেষণা আমাদের তরফ থেকে হয়েছে, বিজ্ঞানীদের তরফ থেকে, কিন্তু দেখা গেছে যে সেভাবে হয়নি। আর এখন 2-1টা ভ্যারাইটি বেরিয়েছে যেটা সাউথ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ স্টেশন বের করেছে, সেটাও যাতে পুরুষ গাছ হয় না। সুতরাং যদি এই জাত না পাওয়া যায়, মানে কুর্গ হানিডিউ না পাওয়া যায়, তাহলে আপনাকে 3টে করে বসাতে হবে। 3টা করে বসিয়ে দিয়ে যদি দেখেন যে গাছটা একটু ল্যাঙ্কি হয়ে গেছে বা লম্বা হয়ে গেছে, সেখানে একটু কাঠি দিয়ে বেঁধে দিতে হবে, তা নাহলে কিন্তু একটু বাতাস দিলে ভেঙে যাবে, পড়ে যাবে। এইটা একটু খেয়াল করা।
আচ্ছা, তো পেঁপে চাষের ক্ষেত্রে যত্ন পরিচর্যা কিভাবে করতে হবে? হ্যাঁ, পেঁপে গাছের অবশ্যই যত্ন পরিচর্যা, সেটা হচ্ছে আগাছা পরিষ্কার করা, ঠিকমতো সার প্রয়োগ করা, জল সেচন দেওয়া, রোগ পোকা লাগলে ওষুধ প্রয়োগ করা। আবার ধরুন যারা সবজি হিসেবে বিক্রি করবেন তারা কিন্তু একটু কাঁচা অবস্থায় বেশি ভেঙে নেবেন, কারণ একটা মজার জিনিস আছে, যে কোনো ফল গাছ, যেমন নারকেল বা পেঁপের ক্ষেত্রে যদি আপনি নারকেল যেমন ডাব পেড়ে নিলে অনেক বেশি নারকেল হয়, মানে যত আপনি ডাব পারবেন তত ফলবে, কিন্তু নারকেল হিসেবে রাখলে কিন্তু অত ফলে না। পেঁপের ক্ষেত্রেও তাই, যেগুলো আপনি পাকা পেঁপে হিসেবে রাখবেন সেগুলো রেখে আর কাঁচা পেঁপে হিসাবে যেগুলো বিক্রি করবেন বা খাবেন সবজি হিসাবে, সেটা কিন্তু ভেঙে নিতে হবে। মানে পেঁপের মাঝে মাঝে ভেঙে নিতে হবে যাতে করে আরটা পেঁপে যেন বাড়তে পারে, সেটা খেয়াল করা। আর রোগ পোকা যদি হয় তাহলে সেক্ষেত্রে ওষুধ প্রয়োগ করা। কি কি ধরনের রোগ পোকা দেখা যায় পেঁপের ক্ষেত্রে? পেঁপে গাছে মানে মেনলি দেখা যায় দুটো, একটা হচ্ছে গোড়া পচা রোগ, গাছের গোড়ায় যদি জল দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে গোড়া পচা রোগের একটা আক্রমণ দেখা যায়। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো রোগ, ভাইরাসের রোগ। এগুলো যে কোনো সাকিং ইনসেক্ট, সাকিং মানে যে সমস্ত পোকাগুলো রস শোষণ করে খায়, পার্টিকুলারলি অ্যাফিড, হোয়াইট ফ্লাই, সাদা মাছি বা এগুলো বা থাইপস, এগুলো কি করে কচি পাতা রস শুষে খায়, তারপরে যখন রসটা শুষে খেয়ে যাওয়ার পরে ওখানে কিন্তু পাতাগুলোতে ভাইরাস লেগে যায়। এবারে এইটা কিন্তু খেয়াল করতে হবে যে সাদা মাছি লাগছে বা জাব পোকা লাগছে, অথবা সিজন চেঞ্জ হচ্ছে, মানে শীতটা গিয়ে আবার গরম আসে, এই সময় এই পোকামাকড়গুলোর উপদ্রব বেশি হয়। তখন আমাদের যে কোনো সিস্টেমিক একটা পোকা মারার ওষুধ প্রয়োগ করে রাখতে হবে 10 থেকে 15 দিন অন্তর, যাতে করে পোকাগুলো বসতে না পারে। আর একটা জিনিস হচ্ছে, যদি দেখা যায় যে দু একটা পাতা কোঁকড়ানো রোগ লেগে আছে, সেক্ষেত্রে কিন্তু নির্মমভাবে, মানে দয়া মায়া করলে হবে না, নির্মমভাবে সেটা গাছটাকে উপড়ে ফেলতে হবে। গাছটাকে উপড়ে ফেলে হয় পুঁতে ফেলতে হবে, নতুবা সেটাকে পুড়িয়ে ফেলতে হবে। যদি আপনি একটু দয়া মায়া করে রেখে দেন যে গাছটা ঠিক হয়ে যাবে, আবার অনেকে হয়তো আপনাকে দেখবেন যে এ করবে, আরে ওটা থাক না, কদিন পরে আবার নতুন পাতা ফেলবে, সেটা করতে গেলে কিন্তু অন্য গাছগুলো লেগে যাবে। এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দুলাল বাবু। খুব সুন্দরভাবে আমরা জানলাম যে পেঁপে চাষ করতে গেলে ঠিক কিভাবে জাত নির্বাচন করবেন, কি ধরনের মাটিতে চাষ করা যেতে পারে, সর্বোপরি যত্ন পরিচর্যা কেমন হওয়া উচিত যাতে করে ফলন ভালো পাবেন। তো আমরা আশা করব আমাদের আজকের আলোচনা আপনারা যারা পেঁপে চাষ করবেন বলে মনস্থির করেছেন বা করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই সহযোগী হবে। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-180-1551। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। NHM বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।